আসার আগে দিনকাল ভালোই যাচ্ছে, আর এই ভিডিওটা দেখার পর মনে হয় আর ভালো যাবে না। এমনি তো স্মার্টফোন ইন্ডাস্ট্রির যে তেনা পেঁচা অবস্থা, সত্যি বলতে কারো দিনকালই ভালো যাচ্ছে না। ইভেন থারির মধ্যে কাটা গায়ে নুন দিতে এসেছে আমাদের Xiaomi Redmi Note সিরিজকে একসময় আমরা জাতীয় সিরিজ বলে গণ্য করতাম, কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। তো Xiaomi রিসেন্টলি লঞ্চ করলো তাদের Note 17 Pro, আর এটা নিয়ে থাকছে বিস্তারিত। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক, যেখানে বক্স কন্টেন্ট হিসেবে আপনাকে অ্যাজ ইউজুয়াল সবকিছুই দিয়ে দিবে। স্মার্টফোনটা আনর্যাপ করার সাথে সাথে ফার্স্ট অফ অল ডিজাইনটা আসলে চোখে পড়ার বদলে ছিল। ক্যামেরা মডিউলে বড় একটা পরিবর্তন এনেছে, বোঝাই যায়। ইভেন এবারে ক্যামেরা সংখ্যাটাই অনেক কম। একসময় Note 10 সিরিজ আমরা কোয়াড ক্যামেরা দেখতে অভ্যস্ত ছিলাম, আর এই সময় কোয়াড ক্যামেরা বলাটা আসলে সেটা আম্বানির ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। আসলে সেটা সাইডে এটা খাতে নিলে কিছুটা বাল্কি আর হেভি মনে হবে। ফর দ্যাট রিজন এর 8.5 মিলিমিটার থিকনেস আর 226 গ্রাম ওজন কিছুটা বাল্কি আর হেভি হওয়ার পেছনে রিজনটা রয়েছে ব্যাটারি সেকশন, যেখানে গিয়ে দেখলাম 9000 mAh এর মতন একটি ব্যাটারি। তাই তো বলি ভাই, ব্যাটারি যতই চালাই না কেন, মানে স্মার্টফোনটি যত চালায় না কেন, ব্যাটারি কেন শেষ হয় না? এক কথায় নর্মাল কিংবা একদম বেসিক ইউজের টাইনা টুনা আপনি 2.5 কিংবা 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ টাইনা টুনা ইজিলি পেয়ে যাবেন। আর এটাও মাথা রাখবেন, এটা সিলিকন ব্যাটারি, আপনার লিথিয়ামের মতন ব্যাটারি ব্যাকআপটা এখানে পাবেন না। চার্জিং এর জন্য 67 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক বক্সে দেওয়া হয়েছে, তাতে আপনার 22.5 ওয়াটের রিভার্স ওয়াট চার্জিংকেও সমর্থন করে, মানে আপনি আইফোনকে 1-2 বার চার্জ করে নিতে পারবেন ইজিলি। জেনারেল পাবলিক এখানে একটা বৈষম্যতা থেকে যায় প্রাইস পয়েন্ট হিসেবে মিনিমাম 90 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক তো দেওয়া উচিত ছিল। ভাই আপনাদের মতামতটাও ভিন্ন হতে পারে, আর আমাদেরকে জানাতে ভুলবেন না। যেখানে আপনার IP68 69 রেটিং থাকা সত্ত্বে লং টাইমের ক্ষেত্রে স্মার্টফোনটি ইউজ করলে ভালোই একটা ডিউরেবিলিটি পাবেন, যার ফ্রন্ট ডিসপ্লেটাকে প্রোডাকশন করার জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোডাকশন থাকছে। ওভারঅল বিল কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই ছিল। ডিসপ্লে সেকশনে আই এম তো অবাক ভাই, আসলে সত্যি ইমপ্রেসিং একটা এখানে পয়েন্ট দিয়েছে তারা। ফটো ডিসপ্লেটি দেখুন অনেকটাই ভিভিড আর কালারফুল, কারণ এর ফ্রন্টে আপনি দেখতে পারবেন 6.83 ইঞ্চি মাপের 1.5K রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা আপনার 68 বিলিয়ন কালারসকে সাপোর্ট করে। ফলে আপনার যেসব কালার কোয়ালিটি রয়েছে কিংবা কালার ক্যালিব্রেশন রয়েছে, এটা যথেষ্ট ইনহ্যান্স কিংবা ভিভিড বা পপ টাইপের বলতে পারেন। ইউজিং এর জন্য 120 হার্জের মতো রিফ্রেশ রেট আর 35 ইউনিটসের পিক ব্রাইটনেস, যদিও কাজের না, বাট যথেষ্ট ব্রাইটই ছিল ডিসপ্লেটা। অ্যাজ এ বাজেট সিরিজ বলা যায় না, এটা আসলে প্রিমিয়াম কিংবা ফ্ল্যাগশিপই ধরা যায় মোটামুটি। প্রাইস পয়েন্টটা আমি সামনেই আলোচনা করছি, বলার পিছনের রিজন হচ্ছে চিন এবং বেজেল, কারণ লোয়ার চেইন কিংবা আপার বেজেল গুলো চাইলে আর একটু ন্যারো করতে পার, তখন ডিসপ্লেটা দেখতে আর একটু সুন্দর লাগতো। ওভারঅল যাই হোক, প্ল্যাটফর্ম সেকশন নিয়ে কথা বললে এখানে কিছুটা প্যারা দিয়ে দেবে। HyperOS 3 সাথে আসলো, যেহেতু চাইনিজ রোমের একটা স্মার্টফোন সাথে আউট অফ দ্য বক্স Android 16 এর সাথে রান হচ্ছে সে, ফলে বুঝতেই পারছেন যারা বুদ্ধিমান পাবলিক এখানে নোটিফিকেশন ঢিলে নামক ইস্যুটা আসলেই রয়েছে। তাই আপনাকে গ্লোবাল র্যাম ভেরিয়েন্টের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। ইভেন ইউআইতে বেশ কিছু চাইনিজ ফ্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস রয়েছে, যেগুলো চাইনা ইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়, ফলে একটা ভালো ইউজিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আর কি। সেকশনের কথা উঠলে কিছুটা ডাউনগ্রেড করা হয়েছে প্রিভিয়াস সিরিজের তুলনায়, তা বলতে বাধ্য, কারণ স্ন্যাপড্রাগনের 6 Gen 4 আসলে প্রাইস পয়েন্টের মধ্যে খুব একটা আশাস্বরূপ নয়। কিন্তু আপনি যদি বর্তমান মার্কেট পরিস্থিতি দেখেন, তাহলে ভাই ভালোই দিয়েছে। ব্র্যান্ড নটের উপর তৈরি করা সেটটি মোটামুটি ক্যাপেবল একটা পারফরমেন্স আপনাকে দিয়ে দিবে ডে বাই ডে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে, যদি টুকটাক নর্মালি কিংবা ক্যাজুয়াল টাইপ গেমিং করেন। কারণ প্রাইমারিটা আপনার 8128 আর তার উপরের ভেরিয়েন্টটা হচ্ছে আপনার 8256। মূলত এই দুইটা র্যাম ভেরিয়েন্টে আপনি দেশের বাজারে 36 কিংবা 40,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল পাবেন। প্রাইস রিলেটেড ইস্যুটা আপনারা ভালোই জানেন, এক এক শপে কিন্তু এক এক রকম প্রাইস দিয়েছে তারা। ওকে, পারফরমেন্স কোয়ালিটি নিয়ে কথা বললে এটা আপনার বিলো কিংবা অ্যাভারেজ টাইপের একটা রেজাল্ট আপনাকে দিয়ে দিবে রাইট নাও। এখন যদি তার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে বেশ বড় সড়ো কস্ট কাটিং এর শিকার হয়েছে। প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের মেন সেন্সরটাই কাজের, আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের ডিসেন্ট সেলফি ক্যামেরা। আর এই পরিস্থিতি কিংবা এই প্রাইস পয়েন্টের মধ্যে এটা আসলে কতটা ভ্যালুয়েবল মানে তা আপনারা ভালো জানেন। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিওগুলি শুট করতে পারবেন। আর কিছু ক্যামেরা স্যাম্পল আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। ছবির কালার কোয়ালিটি কিংবা ডাইনামিক রেঞ্জ মোটামুটি প্রপার লাইট কিংবা ডে লাইট কন্ডিশন হলে সে ধরে রাখতে পারছিল। অন্যদিকে তার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন কিংবা অ্যাকুরেসিও মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটই ছিল। জাস্ট অ্যানিমেশনের কারণে কিছুটা ঢিলে মনে হচ্ছিল আমার, যেটা আপনাকে স্টেরিও স্পিকারের সুবিধা থেকে শুরু করে ব্লুটুথ 5.1 চাইনিজ ভেরিয়েন্টের ক্ষেত্রে আর গ্লোবাল ভেরিয়েন্টের ক্ষেত্রে আপনি ব্লুটুথ 5.4 দেখতে পারবেন। পাশাপাশি এর ইউআই অ্যানিমেশনটাও বেশ স্মুথই ছিল। একসময় নোট সিরিজকে আমরা জাতীয় সিরিজ বলো প্রেক্ষাপট দিতাম কিংবা 20-22 টাকা দামের যা অফার করতো, যারা গেমার চান কিংবা বাজেট সিরিজ একটা স্মার্টফোন চান, বেশিরভাগই কিন্তু নোট সিরিজের দিকে ধাপিত করতো মানুষ। আর এখন বর্তমান প্রেক্ষাপটে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র দেখা যাচ্ছে। নোট সিরিজ আর আগের মতো নোট সিরিজ নাই। ওদিকে দিনকালও খুব একটা আবার বেশি ভালো যাচ্ছে না। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে যে বেহুল দশা, এখন আপনি এরই সেম পার্টিকুলার প্রাইসে কিন্তু আপনি Redmi Turbo 4 Pro Pro দেখতে পাচ্ছেন। এর থেকে ব্যাটারি স্পেসিফিকেশন অফার করছে বলা যায়, সেটা কিছুটা পুরনো, বাট রিসেন্ট টাইমে যতগুলো স্মার্টফোন এসেছে আসলে কোনো না কোনো বড় কস্ট কাটিং এর শিকার হচ্ছে। যেমন এর ক্ষেত্রে আপনি Redmi Note
নোট 70 প্রো এর ক্ষেত্রে আপনি ক্যামেরা প্লাস এর প্রসেসর এই দুইটা জায়গায় কিন্তু মোটামুটি ভালোই কস্ট কাটিং করেছে। রিজনটা ভালোই জানেন, এখন স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাদের অবশ্যই রয়েছে। আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম, তবে আপনার মূল্যবান মন্তব্যটি আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না বস।